কোম্পানি হ্যাজ অথরাইজড অ্যান্ড পেইড আপ ক্যাপিটাল অফ টাকা 20 লাখ। একটা কোম্পানির আছে অথরাইজেশন এবং 20 লাখ হচ্ছে পেইড আপ ক্যাপিটাল টোটাল ছিল 20 লাখ টাকা। হচ্ছে 100 পার শেয়ার। দ্য টোটাল অ্যাসেট অফ দ্য কোম্পানি অ্যান্ড ইটস প্রাইস ওয়ার হচ্ছে টাকা 90 লাখ। টোটাল সম্পদ ছিল 90 লাখ টাকা। অ্যান্ড আউটসাইড লাইবিলিটি বই দেয় বা চলতি দায় ছিল 32 লাখ। ডিউরিং দ্য কোম্পানি ডিউরিং দ্য লাস্ট 5 ইয়ার, বিগত 5 বছর আর্ন দ্য ফলোয়িং প্রফিট: 7,80,000, 9,15,000, 5,75,000, 7,50,000 অ্যান্ড 6,25,000। বিগত 5 বছরে এই প্রফিট গুলো ছিল এমন: দ্য নর্মাল রেট অফ রিটার্ন এক্সপেক্টেড ইন ফিউচার ইজ 12%। স্বাভাবিক হচ্ছে আমাদের হার ছিল হচ্ছে এনআরআর এর মান ছিল 12%। দ্য কোম্পানি ডিউরিং দ্য লাস্ট 5 ইয়ার, বিগত 5 বছরে ডিক্লেয়ার ডিভিডেন্ড অ্যাট এ রেট 15%, 17%, 18%, 20% অ্যান্ড 20%। অর্থাৎ বিগত 5 বছরে ডিভিডেন্ড ঘোষণা করেছিল। এই যে 5 বছরে 5টা ডিভিডেন্ড দেওয়া আছে। আমাদের অঙ্কের রিকোয়ারমেন্ট এখন শুরু হচ্ছে, দেখেন, ফাইন্ড আউট দ্য ফেয়ার ভ্যালু অফ শেয়ার। এইটাকে যাদের কাছে বই আছে এখানে দাগ দেন। ভাই কোন থেকে দেবো? ফাইন্ড আউট থেকে? ফাইন্ড আউট দ্য ফেয়ার ভ্যালু অফ শেয়ার, এই যে এইটুকুই হচ্ছে রিকোয়ারমেন্ট। ফাইন্ড আউট দ্য ফেয়ার ভ্যালু অফ শেয়ার। হ্যাঁ। শেয়ারের বাজার মূল্য নির্ণয় করতে বলছে, টেকিং ইনটু কনসিডারেশন দ্য ভ্যালু অফ গুডউইল এট 3 ইয়ার পারচেজ। যার ভিতর বিবেচনায় করতে হবে গুডউইলটা 3 বছর হচ্ছে মেয়াদি পারচেজ করা হয়েছে। অর্থাৎ নাম্বার অফ ইয়ার পারচেজ কত ধরতে হবে? 3 ধরতে হবে। হুম। এখন খেয়াল করেন, এই 3 বললেও ধরতাম আমরা, না বললেও ধরতাম। কেন বলেন তো? এই যে 1 থেকে 3 বছর হলো, তিন আমাদের হলো তিন। প্রফিট প্রফিট কিন্তু 5 দিনের অধিক আছে, তাই তো? এই কারণে কিন্তু আমাদের এমনি 3 ধরতাম আমরা। চতুর্থ চার, আমাদের বলা ছিল 4 থেকে বেশি হলে সেটা 3 ধরবো, সেটাই ধরতাম। এবার বসে অফ সুপার প্রফিটে তো আমরা এজ ইউজুয়াল গুডউইল কাউন্ট করবো ফর লাস্ট 5 ইয়ার অ্যান্ড ইন্ট্রিনসিক ভ্যালু পার শেয়ার, এবং ইন্ট্রিনসিক ভ্যালু পার শেয়ার বের করেন। খেয়াল করবেন, ইন্ট্রিনসিক ভ্যালু পার শেয়ার আমাদের বের করতে বলছে, ঠিক আছে, কিন্তু প্রথমেই কিন্তু আমাদের ফেয়ার ভ্যালু মেথড বলছে। শেয়ারের কোন মেথড বলছে? শেয়ার বলে মেথড। ফেয়ার ভ্যালু। আমি একটু উপরে চলে যাচ্ছি, আমাদের গতদিন যে নিয়ম লেখাইছিলাম সবাইকে খাতায় তুলতে বলছিলাম। দেখেন, এই হচ্ছে সেই ফেয়ার ভ্যালু। ভ্যালু পার শেয়ার যদি ফেয়ার ভ্যালু মেথডে বের করতে হয়, তাহলে আমাদের সূত্রটা হচ্ছে ইন্ট্রিনসিক ভ্যালু পার শেয়ার প্লাস মার্কেট ভ্যালু পার শেয়ার ডিভাইডেড বাই 2। তাহলে আমাদের বাজার মূল্য পদ্ধতিতে যদি আমরা শেয়ারের মূল্য নির্ণয় করতে যাই, তাহলে আমাদেরকে কোন কোন দুইটার মান লাগবে? ইন্ট্রিনসিক ভ্যালু প্লাস মার্কেট ভ্যালু, এই দুইটার মান আমার লাগবে। দুইটা মান যোগ করে আমি 2 দিয়ে ভাগ দিয়ে দিলে আমরা বাজার মূল্যের আনুপাতিক হারে শেয়ার প্রতি মূল্য পাবো। কথা কি বোঝা গেছে? হ্যাঁ ভাই। তাহলে প্রথম অবস্থায় আমাকে ইন্ট্রিনসিক ভ্যালু নির্ণয় করতে হবে, মার্কেট ভ্যালু নির্ণয় করতে হবে। এখন সবকিছুর ঊর্ধ্বে প্রথমে আমাকে কাজ করতে হবে, গুডউইল বের করতে হবে। গুডউইলের পরে আমার শেয়ারের কাজ। ঠিক আছে, আগে আমাকে কি বের করতে হবে? গুডউইল। ঠিক আছে, আমরা কি রিকোয়ারমেন্ট সম্পর্কে ক্লিয়ার হয়েছি? হ্যাঁ। আমরা আগে গুডউইল বের করব। গুডউইল বের স্টেপটা সুপার প্রফিট মেথড পর্যন্ত করব, করে তারপরে আমরা শেয়ার ভ্যালুয়েশনের বিষয়টা আমি আবারও বলতেছি। তাহলে এখন আমরা প্রথমে সুপার প্রফিট মেথডে গুডউইল বের করব, এবং এখানে আমাদের তথ্যগুলো অনেক কম দেওয়া আছে। তার একটাই কারণ, আমাকে শেষ পর্যন্ত অঙ্ক আমরা যত নিয়ম জানি সবই করতে বলছে এখানে। তো আমরা প্রথমে ক্যাপিটাল এমপ্লয়েড নির্ণয় করব। ক্যাপিটাল এমপ্লয়েডে আমরা জানি প্রেজেন্ট ভ্যালু অফ টোটাল অ্যাসেট থেকে কারেন্ট লায়াবিলিটিস বাদ দিতে হয়। আমাদের এখানে একটাই, দেখেন, প্রেজেন্ট ভ্যালু অফ টোটাল অ্যাসেট 90 লাখ ছিল, আউটসাইড লায়াবিলিটিস বা কারেন্ট লায়াবিলিটিস একই ছিল, একটাই ছিল। তো এখানে আর কোনো ঘোরা পেঁচা মায়ের প্যাচ কিছু নাই, সরাসরি এখান থেকে বাদ দিয়ে দিলে আমরা সি পাইছি 58 লাখ। ঠিক আছে, হ্যাঁ। এবার আসেন এসি। আমাদের এসি বলা ছিল কি, যে আমাদের সি থেকে হাফ অফ দা কারেন্ট ইয়ার অ্যাডজাস্টেড প্রফিট বাদ দিতে হয়। এখন আমরা বলেছিলাম এখানে যে আমাদের প্রথমে হচ্ছে কারেন্ট ইয়ার প্রফিট, তার অ্যাডজাস্টমেন্ট করে তার হাফ করতে হয়, কিন্তু আমাদের এই জায়গায় কোনো ই নাই, এটাকে কি বলা হয়, কোনো অ্যাডজাস্টমেন্ট প্রিভিয়াস নাই। এখানে কোনো কি নাই, কোনো অ্যাডজাস্টমেন্টের প্রিভিয়াস কিছু নাই। তাহলে একবারে আমরা প্রফিটকে কি করব? সরাসরি হাফ করে দেব। একবারে আমরা প্রফিটকে কি করব?
সরাসরি ভাগ করে দিব। ভাগ করে দেবো। দেখেন তো এই কথাটা বুঝতে পারছেন কিনা? বা প্রফিট কি তো এখানে লাস্টেরটাই ধরবো, কারেন্ট ইয়ার প্রফিট? লাস্টের থেকে এখানে প্রথম তো সাল দিকে দেওয়া ধর। নাই। ও আচ্ছা আচ্ছা, সাল দেওয়া নাই, হ্যাঁ সাল না দেওয়া থাকলে লাস্টেরটাই ধরবেন। আচ্ছা, চার দেওয়া থাকে নিচ থেকে সাল উপরের দেওয়া দিকে থাকলে যে নিচ প্রথম। থেকে উপরের দিকে যে সালটা থাকবে সেটা। আর এইটা আরো একটু ইচ্ছে হয়, আপনারা লাস্টে অ্যাজাম্পশন দিয়ে দেবেন, অ্যাজাম্পশন দিয়ে কারেন্ট ইয়ার প্রফিট 6 লাখ বা 25,000 ধরা হলো, এরকম কিছু লিখে দেবেন, ঠিক আছে? অ্যাজাম্পশন দিয়ে লাস্টে কোনো কিছু বলা না থাকলে আমরা সাধারণত লাস্টের বছরেরটা কাউন্ট করা হয়। আর সাল দেওয়া থাকলে নিচ থেকে উপরের দিকে যে সালটা আসে সেটা ধরবো, ঠিক আছে? হ্যাঁ। তাহলে এসি এর পরিমাণটা আমরা পালাম। আচ্ছা, এখন আসেন এএমপি, অ্যাভারেজ মেইনটেইনেবল প্রফিট নির্ণয় করতে হবে। এবার আসেন অ্যাভারেজ প্রফিট ভেরিয়াস অ্যাডজাস্টমেন্ট নাই। আচ্ছা, এখন আসেন ইনকাম ট্যাক্সের বিষয়ে একটু কথা বলি এখানে। আপনারা তো আগেরটাও ইনকাম ট্যাক্সের বিষয়ে কিছু বললেন না, ইনকাম ট্যাক্স তো আমাদের বাদ দেওয়া লাগে, বাদ দেওয়া লাগে না, তারপরেই তো আমরা হাফ করতাম, তাই না? হ্যাঁ, আগেও তো ইনকাম ট্যাক্স বাদ দিছি না। সেটাই তো আমি বলতেছি, তাহলে এখানে ইনকাম ট্যাক্স 2 নম্বরে বাদ দিলাম না কেন? আমাদের অ্যাডজাস্টমেন্টের তথ্য নাই, 2 নম্বরে বাদ দিলাম না কেন তাহলে, আর 3 নম্বরে বাদ দিলাম না কেন? এই শক্তি বলো দি, তুমি তো অফলাইনে ক্লাস করছো, ভাই কি বলছে? বা উপরেরটা হচ্ছে, এখানে ভুলে গেছি এটা। আচ্ছা এটা যা, হচ্ছে ভাই করাইছিল কি, বলো। আপনার হচ্ছে ওই বইতে দিয়া ছিল না ট্যাক্স রেট কাটা, কিন্তু হচ্ছে ভাই বলছিল যে তোমরা কেটে দিবা। তাই বলছিল যে কেটে দিতে বলছিল আমাদের 40% করে। আচ্ছা যাই হোক, সমস্যা নেই, এটা ওই অ্যাজাম্পশনের উপর ডিপেন্ড করবে। এটাও কিসের উপর ডিপেন্ড করবে? অ্যাজাম্পশন, ঠিক আছে। এই বিষয়টা আমি একটু আরো একটু ক্লিয়ার করি। তোমাদের দেখো এখানে অঙ্কে ডিভিডেন্ড রেট দেওয়া আছে, দেখছো? 5টা ডিভিডেন্ডের রেট দেওয়া আছে না? হ্যাঁ, আছে। যদি এই নোটটাও তোমরা মনে রাখতে পারো, যদি অঙ্কে ডিভিডেন্ড রেট দেওয়া থাকে তাহলে প্রফিট আফটার ট্যাক্স বিবেচনা করতে হয়। প্রফিট গুলোকে কি বিবেচনা করতে হয়? আফটার আফটার ট্যাক্স। ট্যাক্স। ডিভিডেন্ড মানে কি বলতো? লভ্যাংশ, লাভের অংশ। লাভের অংশ কাটা হয় কি ট্যাক্স বাদ দেওয়ার পরে কি হয় সাধারণত? কাটা হয়, আমরা যে নিট ইনকাম পাই ওইটাই তো আমাদের লাভ নাকি? আমরা নিট ইনকাম পাই না? নিট ইনকামটাই তো আমাদের লাভ, তো ওই লাভটা কাট দেওয়া হয় শেয়ার হোল্ডারদের কি, আমরা সবকিছু প্লাস মাইনাস করার পরেই তো দেওয়া হয় নাকি? ট্যাক্স, ইনকাম ট্যাক্স বাদ দিয়েই তো নিট ইনকাম পাওয়া যায় নাকি? হ্যাঁ। আচ্ছা, তো এই জন্য যদি কেউ ডিভিডেন্ড রেট ইউজ করতে চাও, মানে যদি কেউ ইনকাম ট্যাক্স রেট ইউজ করতে চাও তাহলে সেটাকে অ্যাজাম্পশন দিতে হবে, আর যদি কেউ টোটালি ইউজ করতে না চাও তাহলে সেটাকে বিবেচনা করতে হবে। যে অঙ্কে এইভাবে মনে রাখবা, যদি অঙ্কে ডিভিডেন্ডের রেট দেওয়া থাকে সেক্ষেত্রে প্রফিট আফটার ট্যাক্স ধরে নিতে হয়, সেক্ষেত্রে প্রফিট গুলো কি আফটার ট্যাক্স বিবেচনা করা হয়, ঠিক আছে? হ্যাঁ। ওকে, তাহলে সেক্ষেত্রে আমরা এখানে অ্যাভারেজ প্রফিট হিসেবে শুধু দিলাম, আর আমাদের কোনো অ্যাডজাস্টমেন্ট নেই, কোনো কিছু আসলো না। এএমপি শেষ। এরপর নর্মাল প্রফিট, এসি গুণ এনআরআর, এনআরআর মান দেওয়া আছে 12%, এসি এর মান তো আমরা পাইছি। সুপার প্রফিট, যে সূত্র এএমপি মাইনাস এনপি, এখানে সুপার প্রফিট আমাদের পজিটিভ আসছে, সুতরাং আমাদের এখানে গুডউইল অবশ্যই কি হচ্ছে, বের হচ্ছে। আসবে। তো সেই গুডউইলটা আমরা বের করলাম, ক্যালকুলেশন অফ গুডউইল দিয়ে সুপার প্রফিট গুণ নাম্বার অফ পেয়ার পার্সেস, নাম্বার অফ পেয়ার পার্সেস 3 বলে দিয়েছে। এই হচ্ছে আমাদের সুপার প্রফিটের শর্টকাট আলোচনা, মোটামুটি যে তথ্য দেওয়া আছে সেই অনুযায়ী। তো আমার মেইনলি কাজ কি, আমাদের মেইনলি কাজ কি? শেয়ার ভ্যালুয়েশন করা। মেইনলি কাজ কি? শেয়ার ভ্যালুয়েশন। এখন আসেন শেয়ার ভ্যালুয়েশন, গত ক্লাসে আমি বলছি যে আমাদের শেয়ার ভ্যালুয়েশনের পদ্ধতি মূলত তিনটি, একটা হচ্ছে ইন্ট্রিনসিক ভ্যালু মেথড, একটা হচ্ছে মার্কেট ভ্যালু মেথড, আর একটা হচ্ছে ফেয়ার ভ্যালু মেথড। যদি আমাকে শুধু ইন্ট্রিনসিক ভ্যালু করতে বলে শুধু ইন্ট্রিনসিক করব, যদি আমাকে মার্কেট ভ্যালু করতে বলে শুধু মার্কেট ভ্যালু করব, বাট আমাকে যদি কখনো ফেয়ার ভ্যালু করতে বলে সবগুলো করতে হবে। কারণ আমার ফেয়ার ভ্যালু সূত্রই হচ্ছে ওই দুইটার ভ্যালু যোগ করে 2 দিয়ে ভাগ দিতে হবে। সুতরাং আমাকে যদি ফেয়ার ভ্যালু করতে বলে তাহলে অবশ্যই আমাকে
পর্যাপ্ত পরিমাণ যে তথ্যগুলো থাকবে, ইন্ট্রিনসিক ভ্যালু, মার্কেট ভ্যালু, ওই তথ্যগুলো নিয়ে আমাকে কাজ করতে হবে। তাহলে আমাদের শেয়ার ভ্যালুয়েশনের শুরুটা আমরা করব কোন মেথড দিয়ে বলেন তো? ইন্ট্রিনসিক দিয়ে। শুরু করব কি দিয়ে? ইন্ট্রিনসিক ভ্যালু মেথড দিয়ে। আমরা কিন্তু এখনো ওয়ার্কিংস এর মধ্যে আসি। আমরা যে যা করতেছি না, আমরা কিন্তু হিসাব অনুযায়ী এখনো কিসে আছি? ওয়ার্কিং এর মধ্যে আছি। কিন্তু আমাদের মেইনলি রিকোয়ারমেন্টে কিন্তু চাইছে ফাইন্ড আউট দ্য মার্কেট ভ্যালু অফ শেয়ার। শেয়ারের বাজার মূল্য কত, এটা বের করতে বলছে। শেয়ারের বাজার মূল্য বের করতে গেলেই আমরা বলছি যে ইন্ট্রিনসিক ভ্যালু পার শেয়ার প্লাস মার্কেট ভ্যালু পার শেয়ার, এটাকে 2 দিয়ে ভাগ দিলে তখন আমি বাজার মূল্যটা পাবো। তাহলে আমরা এখনো সেই কোথায় আছি? ওয়ার্কিংস এর আন্ডার আছে, আমরা এখনো রিকোয়ারমেন্টে যে পারি নাই। তাহলে এখন গুডউইল নির্ণয়ের পর আমরা চলে যাব শেয়ার ভ্যালুয়েশনে, এবং ফার্স্টে আমরা ইন্ট্রিনসিক ভ্যালু মেথডে গুডউইল বের করব। ইন্ট্রিনসিক ভ্যালু মেথডে গুডউইল বের করা, সরি, ভ্যালু পার শেয়ার বের করার সূত্র কি ছিল? ইন্ট্রিনসিক ইন্ট্রিনসিক ভ্যালু পার শেয়ার ভাগ হচ্ছে মার্কেট ভ্যালু পার শেয়ার ভাগ দিয়ে। কি কি বলো? কিছুই তো হয় না, উল্টো বলতেছো। ছিল নিট অ্যাসেট নিট অ্যাভেলেবেল অ্যাসেট ফর, অ্যাভেলেবল হ্যাঁ, ফর অর্ডিনারি শেয়ার নিট ভাগ অ্যাসেট হচ্ছে নাম্বার অফ অ্যাভেলেবেল ফর অর্ডিনারি। অর্ডিনারি শেয়ার ডিভাইডেড বাই নাম্বার অফ অর্ডিনারি শেয়ার, এটাই ছিল আমার ইন্ট্রিনসিক ভ্যালু মেথডে শেয়ার ভ্যালুয়েশন বা শেয়ার প্রতি মূল্য বের করার সূত্র। প্রথমটা হবে, হ্যাঁ, ইন্ট্রিনসিক ভ্যালু হচ্ছে প্রথমটা হবে। হ্যাঁ, প্রথমটাই তো। আমি যেভাবে স্টেপ হ্যাঁ, বাই স্টেপ লিখে দিয়েছি ওইভাবে করতে হবে। ঠিক আছে? তাহলে ওটাই দেখেন, করছি। শেয়ার ভ্যালুয়েশন হ্যাঁ, নিট অ্যাসেট অ্যাভেলেবল ফর অর্ডিনারি শেয়ার ডিভাইডেড বাই নাম্বার অফ অর্ডিনারি শেয়ার। এবার নিট অ্যাসেট অ্যাভেলেবল ফর অর্ডিনারি শেয়ারের সূত্র আমরা বলেছিলাম যে ক্যাপিটাল এমপ্লয়েড, তার সাথে গুডউইল যোগ করতে হবে, যদি গুডউইল বের হয় তার সাথে নন ট্রেডিং ইনভেস্টমেন্ট যোগ করতে হয়, লং টার্ম লায়াবিলিটিস বাদ দিতে হয়, প্রিফারেন্সিয়াল ক্যাপিটাল বাদ দিতে হয়, প্রিফার ডিভিডেন্ড বাদ দিতে হয়। এই বিষয়গুলো বলছিলাম। তো আমার এই অঙ্কের মধ্যে দেখেন ওই লাস্টের কোনো কিছু নাই, শুধু ক্যাপিটাল এমপ্লয়েড এবং গুডউইল আছে। এছাড়া আমাদের আর কিছু নাই এখানে। ক্যাপিটাল এমপ্লয়েড সাথে গুডউইল আছে, এছাড়া আমাদের অন্যান্য কোনো আইটেম নাই অঙ্কে। নন ট্রেডিং ইনভেস্টমেন্ট নাই, লং টার্ম লায়াবিলিটিস নাই, প্রিফারেন্স শেয়ার ক্যাপিটালও নাই, প্রিফার ডিভিডেন্ডও নাই। ক্লিয়ার কথা? হ্যাঁ, তাহলে এই দুইটাকে, যে ক্যাপিটাল এমপ্লয়েড আমরা 1 নম্বরে যা পাইছি এবং গুডউইল ভ্যালুয়েশন একটু 6 নম্বর স্টেপে যা পাইছি যোগ করলাম, যোগ করলে আমরা নিট অ্যাসেট অ্যাভেলেবল ফর অর্ডিনারি শেয়ার পেলাম 60,11,500। এবার হচ্ছে নাম্বার অফ অর্ডিনারি শেয়ার কোথায় আছে দেখেন, প্রথমেই বলা আছে The company has authorized and paid up capital 20 লাখ টাকা, 100 পার শেয়ার। খেয়াল করেন, শেয়ার হচ্ছে 20 লাখ, সরি, ক্যাপিটাল টোটাল 20 লাখ আর শেয়ার প্রতি মূল্য হচ্ছে 100 টাকা। তাহলে 20 লাখকে আমরা 100 দ্বারা ভাগ দেবো, ভাগ দিলে আমরা নাম্বার অফ শেয়ার পাবো। ঠিক আছে? হ্যাঁ, তো দেখেন ইন্ট্রিনসিক ভ্যালু মেথডে ভ্যালু পার শেয়ারটা আমরা পেয়ে গেছি, যেটা আমরা গত ক্লাসেও করছিলাম। এবার যেটা একটু কঠিন বা যেটা আমাদের একটু বুঝতে অসুবিধা হতে পারে, সেটা আমরা একটু এখন আলোচনা করব। মার্কেট ভ্যালু পার শেয়ার বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব একটু, গত ক্লাসে আমরা করেছিলাম না। এখন একটু আলোচনা করব এবং অঙ্কের সমাধান করব ইনশাল্লাহ। দেখেন আমরা একটু নিয়মে চলে যাচ্ছি। এই হচ্ছে আমাদের ভ্যালু পার শেয়ার। দেখেন, ক্যালকুলেশন অফ ভ্যালু পার শেয়ার ইউজিং মার্কেট ভ্যালু মেথড। এই মার্কেট ভ্যালু মেথডের মধ্যেই আবার দুইটা পদ্ধতি আছে। মার্কেট ভ্যালু মেথডের মধ্যেই আর কয়টা পদ্ধতি আছে? দুইটা দুইটা পদ্ধতি পদ্ধতি আছে। আছে। একটা হচ্ছে প্রফিট বেজ আর একটা হচ্ছে ডিভিডেন্ড বেজ। একটা হচ্ছে প্রফিট বেজ আর একটা কি বেজ? ডিভিডেন্ড ডিভিডেন্ড বেজ। বেস। এবার আসেন, মার্কেট ভ্যালু মেথডে আমাদের সূত্র হচ্ছে দেখেন প্রফিট বেজ। এই প্রফিট বেজের আরেকটা নাম থাকতে পারে ইফ মেজরিটি হোল্ডিংস আর টু বি সোল্ড। প্রফিট বেজ অথবা এটার আরেকটা নাম থাকতে পারে ইফ মেজরিটি হোল্ডিংস আর টু বি সোল্ড। এই কথাটা কোন অঙ্কে আছে আমি একটু আপনাদের দেখাই দিচ্ছি। দেখেন, আপনারা সবাই নতুন বই 41 নম্বর বের করেন। নতুন বইয়ের 41 নম্বর বের করেন। হ্যাঁ ভাই, দেখছি। 41 নম্বরের ওখানে যে দেখেন লেখা আছে কম্পিউট দ্য ভ্যালু অফ শেয়ার, 1 নম্বর দিয়ে ইফ মেজরিটি হোল্ডিংস আর টু বি সোল্ড। তার মানে হচ্ছে হ্যাঁ, মেজরিটি হোল্ডিংস আর টু বি সোল্ড আর প্রফিট বেজ একই কথা। আর তার নিচে দেখেন আছে মাইনরিটি হোল্ডিংস আর টু বি সোল্ড, এইটা মানে ডিভিডেন্ড বেজ একই কথা। এই যে বি নম্বর দেখেন লেখা আছে ডিভিডেন্ড বেজ অথবা মাইনরিটি হোল্ডিংস আর টু বি সোল্ড। তাহলে কথাটা এমনি এমনি লেখা হয় নাই, এগুলো আমাদের দিতে পারে, শুধু শেয়ারের অংশে এই অংশটুকু দিতে পারে আমাদের অঙ্কে। বোঝা গেছে? হ্যাঁ, ওকে, তাহলে প্রফিট বেজ আর মাইনরিটি হোল্ডিং আর মেজরিটি হোল্ডিং আর টু বি সোল্ড একই কথা। এখানে আপনার সূত্রটা হচ্ছে
প্রফিট বেজের ক্ষেত্রে উই নো ভ্যালু পার শেয়ার ক্যাপিটালাইজ ভ্যালু ভাগ নাম্বার অফ অর্ডিনারি শেয়ার, ক্যাপিটালাইজ ভ্যালু ভাগ নাম্বার অফ অর্ডিনারি শেয়ার। এই ক্যাপিটালাইজ ভ্যালুটা অঙ্কে দেওয়া থাকে না, এটা আবার বের করে নিতে হয়। ক্যাপিটালাইজ ভ্যালু সূত্র দেখেন, হেয়ার ক্যাপিটালাইজ ভ্যালু সমান এএমপি মাইনাস পিডি ভাগ এনআরআর গুণ 100। এএমপি মাইনাস পিডি অ্যাভারেজ মেইনটেনেবল প্রফিট মাইনাস প্রিফার্ড ডিভিডেন্ড ডিভাইডেড বাই এনআরআর গুণ 100। এইভাবে আমাকে হচ্ছে আপনার ক্যাপিটালাইজ ভ্যালু বের করতে হবে এবং অর্ডিনারি শেয়ার দ্বারা ভাগ দিলে আমরা ভ্যালু পার শেয়ার পাবো। তাহলে প্রফিট বেস বা ইফ মেজরিটি হোল্ডিংস আর টু বি সোল্ড, এইটার সূত্র ভ্যালু পার শেয়ারের হচ্ছে ক্যাপিটালাইজ ভ্যালু ভাগ নাম্বার অফ অর্ডিনারি শেয়ার। ক্যাপিটালাইজ ভ্যালু অঙ্কে দেওয়া থাকে না, এটা বের করে নিতে হবে। কিভাবে বের করব? এএমপি মাইনাস পিডি ভাগ এনআরআর গুণ 100। ক্লিয়ার? হ্যাঁ। আসেন এবার এই যতটুকু আমি এক একটা করে দেখাচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে। এই যতটুকু আমরা বুঝলাম, এবার এই অঙ্কে আমরা সেই প্রভাবটুকু দেখি। ওকে, প্রফিট বেস দেখেন এই প্রফিট বেস বাই মেজরিটি হোল্ডিংস আর টু বি সোল্ড, উই নো ভ্যালু পার শেয়ার ক্যাপিটালাইজ ভ্যালু ভাগ নাম্বার অফ অর্ডিনারি শেয়ার। আমরা বলছিলাম ক্যাপিটালাইজ ভ্যালু অঙ্কে দেওয়া থাকে না, বের করে নিতে হয়। দেখেন হেয়ার ক্যাপিটালাইজ ভ্যালু সমান এএমপি মাইনাস পিডি ভাগ এনআরআর গুণ 100। দেখেন তো এএমপি এএমপি আমরা কত নম্বর ওয়ার্কিংসে পাইছি স্টেপে? 3 নম্বরে না? এই যে এএমপি কত নম্বরে পাইছিলাম? 3 নম্বরে 7,29,000 নিলাম। এবার আসেন এএমপি মাইনাস পিডি, পিডি মানে হচ্ছে প্রিফার্ড ডিভিডেন্ড। পিডি মানে কি? পিডি প্রিফার মানে হচ্ছে ডিভিডেন্ড। প্রিফার্ড ডিভিডেন্ড। এবার আসেন প্রিফার্ড ডিভিডেন্ড অঙ্কে কিন্তু ছিল না, আমাদের অঙ্কে শুধু অর্ডিনারি শেয়ারই ছিল, কোনো প্রিফার্ড ডিভিডেন্ড ছিল না। ছিল? প্রিফার্ড স্টকের উপর প্রিফার্ড ডিভিডেন্ড কাটতে হয়, ছিল না কিন্তু। সুতরাং এটা জিরো। আর এনআরআর এর মান অঙ্কে দেওয়া আছে, গুণ 100 দিলে আমরা আমাদের প্রফিট বেজের মানটা মোটামুটি আমরা এর ক্যাপিটালাইজ ভ্যালুর মানটা পেয়ে যাচ্ছি 60,75,000। এই 60,75,000 টাকা উপরে নেব, ভাগ দেব নাম্বার অফ অর্ডিনারি শেয়ার। আমরা আগেও বের করে আসছি ইন্ট্রিনসিক ভ্যালু মেথডে, 20 লাখ টাকা ছিল, 100 টাকা করে মূল্য, 20,000। দেখেন প্রফিট বেজের এই অংশটা ক্লিয়ার কিনা? ভাই এই যে এনআরটা ভাগ করছে, এটা কি পার্সেন্টেজ সহ ভাগ করছে নাকি শুধু 12 দিয়ে ভাগ করছে? 100 দ্বারা গুণ আছে তো এই কারণে হচ্ছে একটা পার্সেন্টেজ ভাঙাবেন না, সরাসরি ওইভাবে দিয়ে দেবেন। 100 দ্বারা থাকলে ওটা আপনি ভাঙাইতে গেলে আবার তখন হয়ে যাবে, মান অন্যরকম হয়ে যাবে। এটা একটা ভালো জিনিস কিন্তু, যে এই যে 100 দ্বারা গুণ আছে, আমরা এটাকে সরাসরি পার্সেন্টেজটা 0.12 না লিখে সরাসরি 12 লিখবো। তাহলে আপনার কি হবে? মানটা আমাদের ঠিক আসবে। ঠিক আছে? জি স্যার। আর আপনি যদি কেউ 100 দ্বারা গুণটা না ইউজ করতে চান, এখানে সূত্রটা এমনও দেওয়া যায় এমপি মাইনাস পিডি ভাগ এনআরআর, তখন আপনি 0.12 ইউজ করবেন, 100 আর দিবেন না। কিন্তু সূত্র যদি 100 গুণ করেন তাহলে ওইটা আর ভাঙাবেন না। তাহলে মোটামুটি কি আমরা প্রফিট বেসটা কি ক্লিয়ার সবাই? প্রফিট বেস কিভাবে বের করতে হবে, অথবা ইফ মেজরিটি হোল্ডিংস আর টু বি সোল্ড। আমি কিন্তু এই মেজরিটি মাইনরিটি কথাটা বারে বারে বলতেছি, কারণ ওই 41 নম্বর কিন্তু বাসায় দেখতে দেবো বা করতে দেবো, সেই হিসেবে কিন্তু বুঝাই দিচ্ছি। আচ্ছা এবার আসেন, প্রফিট বেস গেছে, এবার আসেন ডিভিডেন্ড বেস। তো ডিভিডেন্ড বেস এর ক্ষেত্রে আমাদের সূত্রটা কেমন ছিল আমরা একটু খেয়াল করি। এই হচ্ছে আমাদের ডিভিডেন্ড বেস বা মাইনরিটি হোল্ডিংস আর টু বি সোল্ড। তো এই ক্ষেত্রে দেখেন আমাদের নিয়মটা ছিল উই নো ভ্যালু পার শেয়ার সমান এক্সপেক্টেড অথবা অ্যাভারেজ ডিভিডেন্ড রেট ভাগ এনআরআর গুণ পেইড আপ ভ্যালু পার শেয়ার। এখানে একটু কথা আছে, এক্সপেক্টেড ডিভিডেন্ড অথবা অ্যাভারেজ ডিভিডেন্ড রেট ভাগ এনআরআর গুণ পেইড আপ ভ্যালু পার শেয়ার। এখন এই এক্সপেক্টেড হবে কখন আর অ্যাভারেজ কখন হবে একটু খেয়াল করেন। এক্সপেক্টেড ডিভিডেন্ড রেট কখন হবে আর অ্যাভারেজ ডিভিডেন্ড রেট কখন হবে, এটা আমাদের একটু বুঝতে হবে। আমাদের অঙ্কে আজকে যে অঙ্কটা করতেছি, এখানে ডিভিডেন্ডের রেট কি একাধিক বছর আছে না? হ্যাঁ আছে। তাহলে এইরকম যদি একাধিক বছরের ডিভিডেন্ডের রেট থাকে, তাহলে সেক্ষেত্রে অ্যাভারেজ ডিভিডেন্ড রেট ইউজ করবো, এক্সপেক্টেড আর ইউজ করবো না। কিন্তু যদি একাধিক বছরের আমাদের ডিভিডেন্ড রেট না থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা এক্সপেক্টেড ডিভিডেন্ড রেট ইউজ করব, যেখানে এক্সপেক্টেড ডিভিডেন্ড রেট রুটের সূত্রটা হচ্ছে এটা। এভারেজ ডিভিডেন্ড রেট কোনো বিষয় না, কিন্তু এক্সপেক্টেড ডিভিডেন্ড রেট যদি ইউজ করা লাগে, সেক্ষেত্রে সূত্রটা হবে এএমপি মাইনাস পিডি ভাগ টোটাল পেইড আপ ক্যাপিটাল গুণ 100।
তো আমাদের এই অঙ্কটার জন্য কি আসলে এক্সপেক্টেড ইউজ করব নাকি অ্যাভারেজ ইউজ করব বলেন তো? এভারেজ ইউজ করবো। অ্যাভারেজ ইউজ করব, অ্যাভারেজ ইউজ করব। তার কারণ কি, আমাদের অনেকগুলো বছরের জন্য ডিভিডেন্ডের রেট দেওয়া আছে। তাহলে আমি বলতে পারি এই অঙ্কর জন্য সূত্রটা হচ্ছে অ্যাভারেজ ডিভিডেন্ড রেট ভাগ এনআরআর গুণ পেইড আপ ভ্যালু পার শেয়ার। ক্লিয়ার? হুম। আচ্ছা, এবার অ্যাভারেজ ডিভিডেন্ড রেট তো আমরা জানি কিভাবে অ্যাভারেজ গড় বের করতে হয়, যতগুলো থাকবে যোগ করে নাম্বার অফ ডিভিডেন্ড রেট দ্বারা ভাগ দিব। তো এই হচ্ছে আমাদের ডিভিডেন্ড বেস। দেখেন এই অনুযায়ী আমরা এখন ডিভিডেন্ড বেজের এই নিয়ম অনুযায়ী আমরা এখন শেয়ারের মূল্যায়নটা করব। এই হচ্ছে আমাদের ডিভিডেন্ড বেস। তাহলে ভ্যালু পার শেয়ার আমরা এখানে অ্যাভারেজ ডিভিডেন্ড রেট ইউজ করব। অ্যাভারেজ ডিভিডেন্ড রেট ভাগ এনআরআর গুণ পেইড আপ ভ্যালু পার শেয়ার। এই অ্যাভারেজ ডিভিডেন্ড রেটটা আমরা নিচে বের করব। অ্যাভারেজ ডিভিডেন্ড রেট দেখেন 15%, 17%। আমরা পার্সেন্টেজ গুলো না লিখলেও কোনো সমস্যা নেই। 15, 17, 18, 20, 20। এটা গড় করতে গেলে আমরা জানি যতগুলো বছরের ডিভিডেন্ড ভাগ দিতে হবে নাম্বার অফ ইয়ার দ্বারা। তাই আমরা যোগ করে 5 বছরকে 5 দ্বারা ভাগ দিয়ে আমরা পাইছি 18। তাহলে 18 ভাগ এনআরআর 12 আর গুণ হচ্ছে পেইড আপ ভ্যালু পার শেয়ার 100 টাকা করে আছে। তাই আমরা 100 দিছি। দেখেন দিলে আমাদের শেয়ার প্রতি মূল্য আসছে এটা 150 টাকা। টাকাটা বোঝা গেছে নাকি দেখেন তো? জি ভাই। হ্যাঁ। তাহলে আমাদের নতুন যে বিষয়টা শিখলাম একটা হচ্ছে প্রফিট বেস বা ইফ মেজরিটি হোল্ডিং আর টু বি সোল্ড, এটা হচ্ছে মার্কেট ভ্যালু মেথডের নিয়ম। আর এটা হচ্ছে ডিভিডেন্ড বেস ইফ মাইনরিটি হোল্ডিংস আর টু বি সোল্ড। এই পরে আসতে হবে আমাদের আসল রিকোয়ারমেন্টে, যেখানে আমাদের বলছিল ফাইন্ড আউট দা ফেয়ার ভ্যালু অফ শেয়ার। ফেয়ার ভ্যালু অফ শেয়ারটা আমাকে বাজার মূল্যটা বের করতে হবে। সেই অনুযায়ী আমাদের সূত্র অনুযায়ী একটু খেয়াল করেন। এই হচ্ছে রিকোয়ারমেন্ট ক্যালকুলেশন অফ ভ্যালু পার শেয়ার ইউজিং ফেয়ার ভ্যালু মেথড। উই নো ভ্যালু পার শেয়ার সমান ইন্ট্রিনসিক ভ্যালু পার শেয়ার প্লাস মার্কেট ভ্যালু পার শেয়ার ভাগ 2। এই সূত্রটা আমাদের মুখস্থ সূত্র, আমরা মুখস্থ সূত্র ঝেড়ে দেব। এবার আসেন মান বসানোর ক্ষেত্রে একটু খেয়াল করেন। আমাদের ইন্ট্রিনসিক ভ্যালু পার শেয়ারে একটাই মান পাই আমরা। ইন্ট্রিনসিক ভ্যালু পার শেয়ারে আমরা কয়টা মান পাই? একটাই মান একটাই পাই। মান। কিন্তু মার্কেট ভ্যালুতে তো আমাদের কয়টা মান আসে? দুইটা মান দুইটা আসে। তাই আমরা এখানে কিন্তু লাইনটা দুইবার লেখা হয়েছে। দেখেন প্রফিট বেজ আর ডিভিডেন্ড বেজ হিসেবে লেখা হয়েছে, মানে ইন্ট্রিনসিক ভ্যালু সবার জন্য ঠিক আছে, শুধুমাত্র মার্কেট ভ্যালুর ক্ষেত্রে প্রফিট বেজ আর ডিভিডেন্ড বেজটা প্রত্যেকের জন্য আলাদা আলাদা মান বের হয়েছে। তাহলে এখন আসেন একটু খেয়াল করেন, আমরা প্রফিট বেজে যদি আসি এই 300.575 দেখেন প্রফিট বেজেও আছে ডিভিডেন্ড বেজেও আছে, আছে না? তার মানে ইন্ট্রিনসিক আছে। ভ্যালু পার শেয়ার সবার জন্যই সেম, এটা সমস্যা না। এবার এসে এই প্লাস উপরে সূত্র অনুযায়ী প্লাস মার্কেট ভ্যালু পার শেয়ার। এবার মার্কেট ভ্যালু পার শেয়ার প্রফিট বেজে প্রফিটের জন্য মান বেরোছিল কত? এই হচ্ছে আমাদের প্রফিট বেজে দেখেন মান বেরোছিল শেয়ার প্রতি 303.75। কত বেরোছিল? তিনশো তিনশো তিন তিন পয়েন্ট প্রফিট। পঁচাত্তর ওকে। এবার তাই দেখেন প্রফিটের ঘরে আমরা সেই টাকাটাই দিছি 303.75 আর সূত্রের ভাগ 2 দিলাম। সেম ভাবে এই মানটা বুঝতে পারছি আমরা। হ্যাঁ। এবার আসেন ডিভিডেন্ড বেস। ডিভিডেন্ড বেস ইন্ট্রিনসিক তো বললাম সেম, ডিভিডেন্ড বেস এই মাত্র 150 টাকা বের করছি আমরা, এই যে 150 টাকা। তাই এখানে আমরা 150 দ্বারা যোগ দিয়ে 2 দ্বারা ভাগ দেবো। তাহলে আমাদের মার্কেট ভ্যালু বা ফেয়ার ভ্যালু মেথড অনুযায়ী আমাদের প্রফিট বেজের জন্য শেয়ার প্রতি মূল্য আসছে 302.16 আর ডিভিডেন্ড বেজের জন্য আসছে 225.29। দেখেন কোনো প্রশ্ন বা কিছু আছে কিনা? এই একটা অঙ্ক কিন্তু আমাদের ওভারঅল শেয়ার যে বিষয়টা আছে সেটা নিয়ে আমরা মোটামুটি করলাম। ভাই একটা কোশ্চেন ছিল ভাই। বলেন। আহ, বলতেছিলাম কি যে ওই যে এক্সপেক্টেড ডিভিডেন্ড রেট আর এভারেজ ডিভিডেন্ড রেট ওইটা